ইকুইটি ন্যায়পরণতার এর মধ্যে দেখবো আমরা 5টা পয়েন্টকে চিহ্নিত করে বলা হচ্ছে যে ইকুইটি মানে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। ইকুইটি নিজেও বলছে যে আমি শুধু সমতার কথাই বলতেছি না, হুমানের ইকুইটাসের কথা বলতেছি না, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলতেছি। কিন্তু ইংল্যান্ডের সাধারণ আইনে অনেক সময় সমাধান বা ন্যায় বিচার করা যেত না, সেই সময় ইকুইটি আদালত তার সুবিবেচনা দ্বারা সিদ্ধান্ত নিত। কোনো বিষয়ে সাধারণ আইনে নেই বলে তা ফেলে রাখা যায় না, সেই সকল বিষয় সমাধান করানো হয়, সেক্ষেত্রে ইকুইটি আগায় আসে। মানে আপনি আইনের বিচার প্রাপ্তি হলে আপনাকে বঞ্চিত করা যাচ্ছে না, আপনাকে একটা সলিউশন করে দিতে হবে, আপনি বঞ্চিত করতে পারবেন না, আইনে বঞ্চিত করতে পারবেন না, আইন এটাকে অপশন দিবেই না আপনাকে বঞ্চিত করার চান্স দেবে। ইকুইটি বলতেছে যে আমরা আইন প্রচলিত আইনে যেটা অসম্ভব ইকুইটি, সেক্ষেত্রে অসম্ভবতার ঘাটতিটাকে সুবিবেচনা দ্বারা সিদ্ধান্ত নেয়। শব্দটি হল সুবিবেচনা, বিবেচনা আছে, বিবেচনাটা সু হইতে হইবে। শিক্ষা জাতির মেরুদণ্ড হইলে চলবো না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড হইতে হইবে। শুধু শিক্ষা তো বোঝা যাচ্ছে না এটাকে পজিটিভ না নেগেটিভ। জ্ঞান দুই ধরনের, একটা হচ্ছে জীবনমুখী জ্ঞান, একটা হলো জীবন ধ্বংসের জ্ঞান। কেউ মারামারি কাটাকাটি করার জন্য ডাকাত প্রবৃত্তি করতেছে, কি করে ডাকাতি করা যায়, একটা চিন্তা করছে ডাকাতরা কেন ডাকাতি করা যায়, ওইটাও জ্ঞান। ঠিক আরেকজন চিন্তা করতেছে পৃথিবীকে নতুন কিছু আবিষ্কার করে দিয়ে যাওয়া, ওইটাও জ্ঞান। একটা হচ্ছে নেগেটিভ কাজে ব্যবহার হচ্ছে, সেম ব্রেন থেকে আসতেছে, কেউ না কারো মাথা থেকে আসতেছে, আর কেউ নেগেটিভ দিক থেকে যাচ্ছে। ইকুইটি বললো এটা ফেলে রাখা যাবে না, এই সকল বিষয় সমাধান করা যাবে না, ইকুইটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলো। সেকেন্ড অপশন বললো চুক্তি অনুযায়ী কাজ। ইংল্যান্ডের সাধারণ আইনে চুক্তি ভঙ্গের প্রতিকার ছিল, অর্থাৎ কেউ চুক্তি ভঙ্গ করলে শাস্তি স্বরূপ তাকে ক্ষতিপূরণ প্রদান করতে হতো। কিন্তু অনেক চুক্তি আছে যা ভঙ্গ করলে ক্ষতিপূরণের মাধ্যমে যথাযথ প্রতিকার প্রদান করা সম্ভব হয় না। ইংল্যান্ডের কমন লতে চুক্তিবদ্ধ ব্যক্তিকে চুক্তি পালনে বাইন্ডিংস বা বাধ্য করা যেত না। এক্ষেত্রে ইকুইটি আদালত এসে বলছে তোমাকে চুক্তি পালন করতে হবে। মেনলি কি বললো যে তুমি ইকুইটিতে কমন লতে বিধান ছিল কেউ যদি চুক্তি পালন না করে অসুবিধা নাই, চুক্তি আইন অনুযায়ী চুক্তি ভঙ্গ হবে, ভঙ্গ হলে ক্ষতিপূরণ পাবে। কিন্তু কিছু কিছু চুক্তি ভঙ্গ ছিল যেগুলি ভঙ্গ করলে এর ক্ষতিপূরণ দিয়ে এটা কভার হচ্ছে না, তখন ইকুইটি কমন ল তাকে বাধ্যও করতে পারতেছে না, আইনে নাই তো, মানে ওদের চুক্তি ভাঙছি, কি ক্ষতি হচ্ছে ক্ষতিপূরণ দিয়ে দিব। ইকুইটি আদালত তখন এসে বলল না, তুমি চুক্তি পালন না করলে তার একটা ক্ষতি হবে, এটা অপূরণীয় ক্ষতি, এটা এই টাকা দিলে কভার করবে না। উদাহরণ দেন একটা, মিস্টার করিম একজন মুদির দোকানদার, সে সোনারগাঁ জাদুঘরের ঠিক বিপরীতে তার একটা কনফেকশনারি আছে। এই জাদুঘরটা যখন প্রতিষ্ঠিত হয় তার দাদা ওই 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 জমিদার বাড়ির একটা ওই সোনারগাঁও জাদুঘরের একটা সাইডে ওই যেটাকে বলে বড় সর্দার বাড়ি ছোট সর্দার বাড়ি, যে জাঁকজমক বাড়ির বিল্ডিংগুলি, ওর দাদা ওখানে কাছাকাছি কৃষিকাজ করত। ওর দাদা মানে পার্ট টাইম কাজ করতে হচ্ছে শিল্পাচার্য জয়নুলাবদিন যখন এখানে সে কাজ করতে আসতো, ওর দাদা তার এই পানি টানি খাবার টাবার যা যা রান্না করে দিত। হোটেল তো নাই, যেহেতু এটি স্টাবলিশড, এটাকে গুছাইছে শিল্পাচার্য জয়নুলাবদিন। একটা ভাস্কর্য আছে, দুইটা গরু ঠিলে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, দুটা মানুষ, হ্যাঁ, এটা ভাস্কর্যই আছে। উনি অনেক ছবি আঁকতে আঁকতে ওর দাদাকে একটা ছবি এঁকে উনি দিচ্ছেন, দাদার স্মৃতিস্বরূপ রেখে দিচ্ছে, জয়নুলাবদিনের সিগনেচার। বাংলাদেশে এমন লোক আছে, যেহেতু আমি নিজে চারুকলায় কম বেশি ছিলাম, আমি জানি ছবির এক্সিবিশন এবং ছবি বিক্রি হয়, এমন ছবি 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বিক্রি হয়। এর মধ্যে একটা গ্রুপ যারা এই জাতীয় ফটো গ্যালারির মানে এক্সিবিশন আয়োজন করে, ওরা টের পাইল
যে ওই জাদুঘরের উল্টার দিকে মিস্টার রহিম, ওনার কাছে জয়নাল আবদিন একটা ছবি আছে, ওনার ইয়ে সুন্দর, উনার টার্গেট করছে ওনার কাছ থেকে এই ছবিটা নেবে। উনি একটা মুদির দোকানদার, মোটামুটি চলে, জাদুঘরের সামনে আছে, মানে চলে টলে আছে, দিন চলছে তাদের। উনার একদিন দুদিন পরে যে এরপর কথায় কথা বললো যে শুনলাম আপনার কাছে এমন একটা ছবি আছে, আচ্ছা ছবিটা কেন দেখতে পারি? দেখলো হ্যাঁ শিল্পাচার্য জয়নাল আবদিনের ছবি। এরা হচ্ছে কালচারাল মানুষ, তো বলছে হ্যাঁ এরা অরিজিনাল জয়নাল আবদিনের সিগনেচার। উনি বললো যে ছবিটা আপনার কাছে, আপনার ছবিটা কি সেল করার ইচ্ছা আছে? বলতে হচ্ছে আমি গরিব মানুষ, এটা সেল টেল করতে যদি কিছু পাওয়া যায় পাওয়া যাবে। উনি বললাম ঠিক আছে, আমি ইনস্ট্যান্ট আগামীকাল এসে 20,000 টাকা দিব, আর বাকি 2 মাস পরে আমি বাকি 80,000 টাকা দিয়ে নিয়ে যাবো। ওই লোক তো মহা খুশি, তার একটা করলে মুদির দোকানটা একটু বড় হয়। আর ছবি রেখে কী বলবো, কলা গাছ, 2টা কাক, সূর্য উঠতেছে, মাটি, এই ছবি 1 লাখ টাকা দিলে এই কে না বিক্রি করে দিই। তাহলে ওনার সাথে কিন্তু বায়না হয়ে গেল, মনে করেন আজকের আগস্টের 16 তারিখ, গতকালকে কথা বলে আজকে আসছে, 20,000 টাকা দিয়ে সই করে গেছে স্ট্যাম্পে, আর 80,000 টাকা দিবে নভেম্বর, এখন ডিসেম্বর এক্সিবিশন করবে জয়নাল আবদিনের, মানে আর্ট গ্যালারির মধ্যে ওই ছবিটাও রাখবে। উনি জানেন ছবিটা 10 লাখ টাকা বিক্রি হবে। ইন দি মিন টাইম আরও একটা পক্ষ জানতে পারছে যে ওই ব্যক্তির কাছে একটা ছবি আছে। মানে একটা জিনিস সে একাধিক ব্যক্তির নলেজে থাকতে পারে না, মানে যেটা নিয়ে ঘাটে। আমি ভাবতেছি আপনি আমি ছাড়া বোধহয় কেউ জানে না, অনেকে অনেক বিষয় নিয়ে ভাবতেছে। ওই লোক গিয়ে পয়সা খুঁজে স্বভাব সুলভভাবে কোথায় আসছে, শুনলাম আপনার কাছে এরকম আছে, একদিন এরকম দেখাইবেন, এটা বিক্রি করবেন, কয়েকজন তো বিক্রি করবেন বললে কথা দিছি। আরে আপনাকে আমরা ভালো দাম দিব, তো ভালো দাম 3 লাখ দিব। দোকানদার তো অজ্ঞান হয়ে গেছে, পানি ডালা সেন্সান হয়েছে, 1 লাখ ইনস্ট্যান্ট 1 লাখ দিব। আপনাকে উদাহরণটা বোঝা না, 1 লাখ টাকা ইনস্ট্যান্ট দিব। আজকে স্ট্যাম্পে 300 টাকা স্ট্যাম্প আমি কিনে আনতেছি, সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে 300 টাকা স্ট্যাম্প কিনে নিয়ে আসছি, নগদ 1 লাখ, আর 2 লাখ আগামী মাসে। এখন ওই ব্যক্তি তো ওনার কাছেও আছে, ওই ব্যক্তির কানে আবার গেছে যে ওই পক্ষরা গেছে, এইবার দুই পক্ষ বলছে আমরা নভেম্বরে বুঝে দেওয়ার কথা না, 20,000 টাকা দিচ্ছি না, এই যে 80,000 টাকা দিলাম আমার এটা দেন। আমি তো দিব না, আমি তো দিব না। বলছে দেখেন আপনার সাথে চুক্তি হয়েছে, চুক্তি মানলাম না। তখন বলে চুক্তি না মানলে তো চুক্তি আইন ভঙ্গ হইল, ভঙ্গ করলাম। আপনার 20,000 টাকা দিচ্ছেন না আমারে, আর 5,000 বেশি দিয়ে দিলাম। না এটা ওই তো না, তো না দুই পক্ষ স্ট্যাম্প করছে। ওনার কথা হচ্ছে আমি তো 5,000 টাকা দিলাম, আমার ওই তো না, তো আমার জিনিসটা লাগবো। তো বললো না চুক্তি আইন অনুযায়ী তো চুক্তি আমি যদি পালন না করে চুক্তি ভঙ্গ হয়ে যাবো, ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবো। চুক্তি অনুযায়ী আপনি আদালতেও যদি যান, আমার 20,000 টাকা 5,000 টাকা কষ্ট করবো, আর 10,000 টাকা আপনার দিলাম। আমার কাছে তো 1 লাখ আছে, ওই যে সেকেন্ড পার্টি 1 লাখ ক্যাশ দিয়ে গেছে, আর এই পার্টি তো 20 আছে, 1,20,000 টাকা দিয়ে দিলাম 30, জান না কেন দিবেন না? আমি 10,000 টাকা বেশি দিচ্ছি, 20,000 টাকা 10,000 টাকা বেশি দিলাম। উনি বললেন না এটা হইতো না। তখন এই ম্যাটারগুলি আগের আমলেও ঘটতো, দুর্লভ কিছু ব্যাপার, অ্যান্টিক পিস, মোগল সাম্রাজ্যের কিছু বা চীন রাজবংশের কিছু বা ইংল্যান্ডের রাজবংশের দুর্লভ কিছু প্লেট, গয়না টয়না, এগুলি অর্নামেন্টসগুলো, এগুলো অ্যান্টিক, এগুলো অনেক দাম, কালোবাজার তো অনেক দাম। আর কিছু মানুষ শখ আছে এরকম অ্যান্টিক জিনিস কিনে, পুরান ফুল কিনে নিয়ে আসে, যেটা দরকার নাই, সাজা রাখবো। এটা এক এক ধরনের মনস্তাত্ত্বিক চিন্তা একরকম, প্রত্নতাত্ত্বিক গুলি অ্যান্টিক পিসগুলি কালেকশন করে। বাংলাদেশ থেকে বহুত অ্যান্টিক পিস সারা পৃথিবীতে বিক্রি হয়ে গেছে, বিভিন্ন মাটির নিচে পাওয়া বিভিন্ন মূর্তি টুর্তি এগুলি সেল হয়ে গেছে। জানে ওনার রাতের আধারে মূর্তি তুলে, কোষ্ঠী পাতের মূর্তি টুর্তি তুলে বিভিন্ন দেশে সেল করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের। একটু ফোনটা করবো। তাহলে এখন সে মামলা দায়ের করে আদালত কি বলবে, স্যার ইনি 1 কোটি লাগবে,
উনি আর ওই পক্ষ বললো স্যার চুক্তি অনুযায়ী 20,000 টাকা হয়েছে, আমি 10,000 টাকা দিন, আমাকে দিয়ে দিতে বলেন। বললে বললো স্যার এই যে শিল্পাচার্য জয়নাল আবদিনের সই করা ছবি, আর কি বিকল্প কপি পাওয়ার কোনো উপায় আছে? জয়নাল আবদিনকে দিয়ে তার আঁকানো সম্ভব না, উনি অনেক আগে গত। আমাকে যদি এটা দেওয়া না হয় তাহলে আমাকে যে ক্ষতিপূরণ দেওয়া হইবে এই টাকা দিয়ে কি আমি আরেকটা শিল্পাচার্য জয়নাল আবদিনের ছবি পাবো? আমি চালের বদলে আমাকে ডাল দিলেন, আমি মানলাম, কারণ বিকল্প পাচ্ছি তো। এই ছবিটার বিকল্প দেন আমাকে। ও বললো আমি কীভাবে দেবো স্যার? ইকুইটি, এই ইকুইটি এসে বলবো হ্যাঁ কথা তো ঠিক, এটা তো বিকল্প কপি নাই, এই চুক্তি তুমি ভাঙতে পারবো না, তোমার তো আর জিনিস দেখে 9 টাকার কথা হয়েছে, ওকে জিনিস দাও। এটাই বলছে ইকুইটি। সবসময় আইন দিয়ে নর্মাল গতিতে বিচার চলে না। তাহলে আমরা দেখলাম দুর্লভ আইটেম হইলে যা মূল্য দিয়ে পাওয়া যাবে না সেটাকে ইকুইটি বলছে ফুলফিল করো, চুক্তি ভাঙতে পারবা না, চুক্তি পূর্ণ করো।